সুপ্রিয় দর্শক, এসটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় গার্মেন্টসে অস্থিরতা। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন বীর মুক্তিযোদ্ধা, বিএনপির সাবেক সংসদ সদস্য সর্দার সাখাওয়াত হোসেন বকুল, আছেন এফবিসিসির সাবেক পরিচালক মোহাম্মদ শফিক ইসলাম ভরসা এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী গোলাম সরওয়ার মিলন। আপনাদের তিনজনকেই আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই সর্দার সাখাওয়াত হোসেন বকুল ভাই আপনার কাছে যেতে চাই। আমরা শিরোনামটা যেটা রেখেছি যে গার্মেন্টস অস্থিরতা। আপনি জানেন যে গত কয়েকদিন ধরে আর কি ধারাবাহিক যে অস্থিরতা তার মধ্য দিয়েই যাচ্ছে। অবশেষে প্রায় অনেক 2 দিনের অবরোধ তুলে নিয়েছে শ্রমিকরা। সেনাবাহিনীর আশ্বাস, বারবার অস্থিরতা সামনে আসছে কেন, বিশেষ করে গার্মেন্টস শিল্পে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামের দেশ এবং বিদেশ অবস্থানরত সকল শ্রোতা বন্ধুদের। আপনি যে বিষয়টি নিয়ে শুরু করেছেন, গার্মেন্টসের অস্থিরতা, আসলে আমরা বাংলাদেশের মানুষ, 17 কোটি মানুষ, ইফ আই এম নট রং, 2008-এর পরে গত 16 বছর যাবতীয় আমরা অস্থিরতায় আছি। মুক্তিযুদ্ধের যে চেতনাটা আমাদের দেশে ছিল, আমি একজন মুক্তিযোদ্ধা, যেই চেতনার উপর ভিত্তি করে আমরা যুদ্ধ করেছি, যে এক্সটেন্সিভ প্র্যাকটিস অফ ডেমোক্রেসি ইন অল স্ফিয়ার্স অফ লাইফ। মুক্তিযুদ্ধের চেতনাটাই ছিল গণতন্ত্রের বিকাশ এবং অবাধ বিচরণ। জাতির রন্ধ্রে রন্ধ্রে গণতান্ত্রিক রাজনৈতিক দল থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা, সমাজ ব্যবস্থা, প্রত্যেক জায়গায় গণতান্ত্রিক বিচরণ। বাট গত 16টি বছর আমরা গণতন্ত্রহীনতায় ছিলাম। এই দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি সদ্য বিদায়ী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে কথা বলতে পারেনি। হত্যা, খুন, গুম, গায়েবী মামলা, হাজার হাজার লাখ লাখ কর্মী জেলে, হাজার হাজার গায়েবী মামলা, মিটিং করা যায় না, পুলিশের নির্যাতন, অত্যাচার, মারধর, একটা অরাজক অস্থির পরিস্থিতি ছিল সমাজের সর্বস্তরে। আওয়ামী লীগের বাইরের একজন দলের মানুষ তার ক্ষেতের ফসল পর্যন্ত গড়ে উঠাতে পারেনি। রাতের আধারে জমির মাটি কেটে নিয়ে গিয়েছে, গাছ কেটে নিয়ে গেছে, কোনো বিচার ছিল না। এমন একটা অস্থির জাতির মধ্যে আপনি যদি হঠাৎ করে এখনই স্থিরতা আশা করেন, আমি মনে করি এটা ভুল হবে। গার্মেন্টসের যে অস্থিরতা, আমি মনে করি না যে আজকে যদিও বিপ্লব সফল হয়েছে, একটা ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পলায়ন করতে সরকার প্রধান বাধ্য হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে। সেইখানে তাদের দোসররা সমাজের সর্বস্তরে এখনও রয়ে গেছে। প্রশাসন থেকে শুরু করে সমস্ত জায়গায় সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসররা কিন্তু সমাজে বিদ্যমান। তারা বর্তমান যে কেয়ারটেকার, যেটা ইন্টারিম গভর্নমেন্ট, যদিও আমি আই ওয়ান্ট টু বেটার সে ইট এ রিভলিউশনারি গভর্নমেন্ট, বাট এটাকে অন্তর্বর্তী সরকার বলা হয়েছে। এই অন্তর্বর্তী সরকারের কে অস্থিতিশীল করার জন্য, ফেল করানোর জন্য, ডিসক্রেডিটেড করানোর জন্য, দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করার জন্য, এমনিতে তো আপনি জানেন যে আজকেও পত্রিকায় দেখতেছেন আমাদের দেশের ব্যাংকগুলোর অবস্থা, যেভাবে দেশের টাকা লুটপাট হয়েছে, হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে মানি লন্ডারিংয়ের মাধ্যমে। অলিগার্ক একটা গ্রুপ বিগত সরকারের, ফ্যাসিস্ট সরকারের, যে তাদের যে অলিগার্করা ছিল, তারা কিছু সংখ্যক অলিগার্ক মিলে ব্যাংকগুলিকে লুট করে ফেলেছে। ব্যাংকের মালিকানার নামে উদল বদল করে ডিরেক্টরশিপ দিয়ে ব্যাংকের টাকা, ঋণ নিয়ে সমস্ত কিছু লুটপাট করে বিদেশে পাচার করেছে। তার উপরে এই যে একটা অস্থির অবস্থা, কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা ফরেন কারেন্সিতে দেশ থেকে লুটপাট করা হয়েছে, বিদেশে নিয়ে যাওয়া হয়েছে। আমি যদি খাতোয়ারি বলতে চাই, তাহলে আমার 2জন সহকর্মী শ্রদ্ধাভাজন হয়তো কথা বলার সুযোগ পাবেন না, আমি বলতে চাই না। ইন শর্ট, প্রিসাইজলি আই ওয়ান্ট টু সে দ্যাট, যে অস্থির এবং বঙ্গুর একটা অর্থনীতির উপর দাঁড়িয়ে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী বা বিপ্লবী সরকার দেশটা সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এবং
আমরা তাদেরকে সহায়তা করতেছি, সমর্থন দিয়ে যাচ্ছি। তার মধ্যে ষড়যন্ত্রকারীরা, ফ্যাসিস্ট সরকারের দূষররা গার্মেন্টস সেক্টর বা বিভিন্ন সেক্টরে ছোট করে জানতে চাই যে আমি উস্কানি দিচ্ছি, বাট এটা এই উস্কানি সফল কাম হবে না ইনশাল্লাহ। আমি আশা করি খুব সুন্দরভাবে, হ্যাঁ শ্রমিকদেরও দাবি দেওয়া আছে। আই ডোন্ট ওয়ান্ট টু সে ব্লাইন্ডলি যে এটা একটা শুধু করার জন্যই তারা করতেছে। দে হ্যাভ সাম লিগেল আর্গুমেন্টস অলসো, যেটা কগনিজেন্সে নেওয়া হচ্ছে, দেখা হচ্ছে। যত ষড়যন্ত্রই করুক না কেন, আজকে যদি মিল ইন্ডাস্ট্রি না থাকে আমাদের শ্রমিকরা খাবে কি? আমার দেশে ফরেন কারেন্সি আর্নিং হবে কোত্থেকে বলেন? কোত্থেকে আর্নিং হবে? কাজে শ্রমিকরা এরকম বেকুব না যে তারা দে উইল ডিস্ট্রাক্ট দ্য হোল মানে প্রোডাক্টিভ স্ট্রাকচার। এটা করবে না। তাদের দাবি দেওয়ার জন্য তারা একটা আন্দোলন করতেছে। ইট উইল বি মিটিগেটেড, ইট উইল বি সেটেল ডাউন। আই থিঙ্ক ভেরি সুন ইট উইল বি সেটেল ডাউন। বকুল ভাই, আমি আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ শফিকুল ইসলাম ভরসা, যেটি বকুল ভাই বলছিলেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটি অস্থিরতায় ফেলার জন্য একটি পক্ষ এই গার্মেন্টসকেই টার্গেট করেছে। আসসালামু আলাইকুম। কেন লক্ষ্যবস্তু হলো? আমি দর্শক শ্রোতাদের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে একটা পরিবর্তন ঘটে গেছে। আমি সবচেয়ে প্রথমে শ্রদ্ধা ভরে স্মরণ করি ছাত্র জনতার যে বিপ্লবের মাধ্যমে আজকে যে অর্জন, আসলে এই অর্জনটাকে একটা কুচক্রিমল ধ্বংস করার জন্য আমাদের এখানে পরিকল্পিতভাবে একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। এটা আমরা বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি, যেটা এখন আমাদের এক্সপোর্ট সেক্টরের জন্য অনেক বেশি অ্যালার্মিং সিচুয়েশন। বিকজ আমাদের এই আরএমজি সেক্টরের যে ইভ্যালুয়েশনের জায়গাটা, আমরা কিন্তু একটা সক্ষমতার অনেক উপরের লেভেলে চলে আসছি। অলরেডি আমাদের এখানে গ্রিন ফ্যাক্টরি বেশ অনেকগুলো গ্রো করে গেছে, যে কমপ্লায়েন্স হয়ে আজকে আমরা একটা সমৃদ্ধের পথে আমাদের আমরা তো বিশ্বের দ্বিতীয় অবস্থানে আমাদের এক্সপোর্টও কিন্তু গ্রাজুয়ালি বেড়ে যাচ্ছিল। ঠিক এই অবস্থায় একটা যখন পরিবর্তন ঘটে গেছে, এই পরিবর্তনের সাথে একটা চক্র কিন্তু সবসময় যারা পতিত সরকারের ভেস্টেড গ্রুপ বা স্টেক হোল্ডার্স, এদের মধ্যেও একটা অরাজকতা সৃষ্টি করার জন্য একটা পায়তারা, যাতে দেশের অর্থনীতিটা একটি জায়গায় থমকে যায় বা জনগণ এখান থেকে কোনো বেনিফিট নিতে না পারে। আর আমাদের শ্রদ্ধেয় সর্দার সাখাওয়াত হোসেন বকুল ভাই কিন্তু পরিষ্কারভাবে বললেন যে আসলে যে বিগত সরকারের সময় 16 বছর ধরে আমরা কিন্তু ওইভাবে স্পেসটা পাইনি। আমরা যারা ব্যবসায়ী, আমি সর্বোচ্চ ফোরামে একাধিকবার পরিচালক হিসাবে ছিলাম। আসলে আমাদের কথা বলার জায়গাটা সবসময় থেমে যেত। কোথা থেকে একটি অশিরি শক্তির বলে আমরা আমাদের যে মনের কথা বা ব্যবসায়ীদের যে কথাগুলা আমরা ওইভাবে কিন্তু অ্যাড্রেস করতে পারতাম না। আর আমাদের এখানে দেখা যেত যে আমাদের সভাপতি বা সহসভাপতি বৃন্দগণ ওহি নাজিলের মাধ্যমে আমাদের কাছে এসে হাজির হতেন, অথচ আমরা যারা ভোটে নির্বাচিত হয়ে আসতাম, আমাদের জবাবদিহির জায়গাটাকে আমরা ভোটে বসলে আমরা যে কথা বলবো, এর আগেই বলা হয়তো কিছু চাটুকার দল ছিল, স্পেশালি আপনার যারা বিগত সরকারের সময় বিভিন্ন চেম্বারের সাথে জড়িত বা কিছু অ্যাসোসিয়েশনের সাথে জড়িত যারা পরিচালক হিসাবে আসতেন, তারা ওই শুরুতেই বলে দিতেন যে প্রেসিডেন্ট মহোদয় যা বলেছেন এইটাই ঠিক। আমাদের যে ব্যবসায়ীদের মধ্যে অনেক সমস্যা আছে, আমরা এটা প্রাণ খুলে এই কথাগুলো বলতে পারতাম না, এবং আমাদেরকে আগেই একটা গাইডলাইন তৈরি করে দেওয়া হতো যাতে আমরা কথা বলতে না পারি। এই যে জায়গার থেকে আমরা আসলেই একটা অনিশ্চয়তার জায়গার থেকে একটা এখন কি বলা যায়, একটা ভালো স্পেসে এসে গেছি আমরা এখন মুক্ত মনে সবাই কিন্তু কথা বলতে পারছি, জায়গায় যেতে পারছি। হ্যাঁ, তো এই জায়গায় আমাদের সকলকেই এখন একটু ধৈর্য ধারণ করে এই যে বর্তমান সরকার ইন্টারিম গভর্নমেন্ট যারা আছেন, তাদেরকে কিন্তু আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। কারণ তারা তো একটা নির্দিষ্ট সময়ের জন্য, তারা কিন্তু খুব বেশি সময়ের জন্য আসেনি। অলরেডি যেভাবে আমাদেরকে ইন্ডিকেশন দিচ্ছেন, তো মনে হচ্ছে যে আগামী 1.5-2 বছরের মধ্যেই কাঙ্ক্ষিত একটা জায়গা হয়তো যাবে, গণতন্ত্রের বিকাশ ঘটবে, একটা ইলেকটেড গভর্নমেন্ট হয়তো সামনে চলে আসবে। আমার মনে হয় যে এই সময়ের মধ্যে আমাদের সবাইকে ধৈর্য ধারণ করে
পরিপূর্ণভাবে আমাদের সকলকে সহযোগিতা করা উচিত। ধন্যবাদ আপনাকে। শফিক হোসেন ভরসা, আমি আপনার কাছে আবার আসবো। গোলাম সরোয়ার মিলন, মিলন ভাই আপনার কাছে যেতে চাই। রাজনীতিবিদের পাশাপাশি আপনি একজন শিল্প উদ্যোক্তাও, তৈরি পোশাক শিল্পের অন্যতম উদ্যোক্তাও। আপনার কাছে জানতে চাওয়া যে এই অস্থিরতা কি আসলে উদ্দেশ্যমূলক? বলা হচ্ছে দেশি বিদেশি অনেক ষড়যন্ত্রের পেছনে কাজ করছে, বাংলাদেশের সবচেয়ে রপ্তানির আয়ের বড় খাত সেটিকেই টার্গেট করা হয়েছে। ধন্যবাদ আপনাকে, প্রিয় দুইজন সহ আলোচক এবং অগণিত দর্শক শ্রোতাকে প্রীতি এবং শুভেচ্ছা। আপনি যেটা বলেছেন যে সবচেয়ে বড় খাত তো বটেই, এবং এখানে ৮০ লক্ষ শ্রমিকের কর্মসংস্থান, যেখানে আমাদের প্রায় 80% রপ্তানি আয় কিন্তু এটা থেকেই। সুতরাং এই খাতের যে অস্থিরতা ১ মাস ধরে এটা হচ্ছে এই গার্মেন্ট শিল্প কারখানায়, আমি একজন ক্ষুদে উদ্যোক্তা হিসাবে কিংবা বিজেপির সাবেক পরিচালক হিসাবে কিংবা বিসিসিআর একজন আমি জেনারেল বডির সদস্য, একসাথে আমরা থাকি, আমাদের বিশ্লেষণটা খুব স্পষ্ট। দেখেন, এখানে শ্রমিকদের কিছু ন্যায্য দাবি আছে যেটা মেনে নেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে। তারপর যেমন ধরেন আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলো আছে যারা চায় না যে আমাদের গার্মেন্ট শিল্পে আমরা এটাকে আমাদের বিকাশের ধারাটা অব্যাহতভাবে থাকুক। সুন্দরভাবে আমাদের বকুল ভাই বলে গেছেন, আমি তার সুরে সুর মিলিয়ে বলতে চাই যে প্রথম কথা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের কিন্তু এই প্রথম দিকে এটাকে হালকাভাবে নিয়েছিল। এই ১ মাস ধরে যে অস্থিরতা, এটা কিন্তু এখন একটা চরম আকার ধারণ করছে, এবং এটা কিন্তু সরকারের এই দুর্বলতার জায়গাটা আমি প্রথম বলতে চাই। তারা কিন্তু আমি বলবো যে তড়িৎ ডিসিশন নিতে তারা কিন্তু নিতে পারছে না, যেহেতু তাদের কোনো পলিটিক্যাল ভিশন নেই। তাদেরকে মানে একটা তড়িৎ ডিসিশনে আসা উচিত, এবং আইন শৃঙ্খলা এবং সংস্কারে কিন্তু গতি আসবে এই জায়গাটায় যদি তড়িৎ ডিসিশনগুলি নেওয়া হয়। এখন যে কথাটা শফিক ভাই বললেন, আমাদের বকুল ভাই বললেন, এটা সত্যি কথা যে একটি বিপ্লবাত্মক একটা গণ অভ্যুত্থান, যে আকাঙ্ক্ষা, যে তরুণরা যে কাজটি দেখিয়েছে, এর পিছনে বিরোধী রাজনৈতিক দল বিএনপি সহ যারা এতদিন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, এটা তো করেছে, কিন্তু তাদের ধারাবাহিকতায় গোলটা করছে কিন্তু ছাত্ররা, এবং এই নেতৃত্ব কিন্তু কোনো রাজনৈতিক নেতৃত্ব হয় নাই। সুতরাং যেহেতু রাজনৈতিক নেতৃত্ব না হলেও এককভাবে আমরা যেমন তাদেরকে গোলের জন্য কৃতিত্ব দিতে পারি, কিন্তু বলটা পাস যে করে দিচ্ছে, অর্থাৎ বিরোধী দলীয় রাজনীতি যারা সত্যিকারের বিরোধী দলীয় রাজনীতি করেছে তাদের অবদানকে অস্বীকার করা যাবে না। আজকে বিএনপি সহ যারা রাজপথে আন্দোলন করেছে, এটা তো সত্যি কথা। আমাদেরকে তো আমাদের মধ্যে যেমন ধরেন আজকে জাতীয় পার্টি আমাদের অবস্থানটা, আমরা যদিও এই সংসদে ছিলাম নির্বাচনপন্থী দল হিসাবে, কিন্তু আমরা কিন্তু দৃশ্যমান হিসাবে আপনারা জানেন এই আন্দোলনকে আমরা 18 জুলাই, এবং এগুলি টিভিতে রেকর্ড আছে যারা দেখেছেন, এবং 3রা অগাস্ট আমরা কিন্তু সমর্থনই দেয়নি, আমরা সরকারের পদত্যাগকে চেয়েছি, এটা প্রমাণ আছে। যদিও জিএম কাদের সাহেবের আমরা বিরোধী হলেও আজকে আপনারা আগে চেয়েছেন, আমরা আগে চেয়েছি, কিন্তু সে যদি বিরোধী হলে এই কথা বলতে হয়, সে যদি পদত্যাগটা যদি 2 দিন আগে করতো, তাও কিন্তু জনগণ তাদেরকে কিন্তু আজকে দোষর বলে তাদেরকে কিংবা আমাদেরকে এই কথাটা বলতে পারতো না যদি তারা করতো। তো যাই হোক, আমি যে কথায় আসতে চাই যে এই যে দেশি বিদেশি আজকে মানে এটা কি বলে অস্থিরতা কিংবা অস্থিরতা কি দিয়ে শুরু হলো, জাস্টিসদের সেই কি কু, জুডিশিয়াল কু, তারপর আনসারদের হিন্দু কার্ড, বর্ডারে অস্থিরতা, তারপরে এখন দেখছি গার্মেন্টসে অস্থিরতা, পাহাড়ে অস্থিরতা। এই অস্থিরতার পিছনে আমি মনে করি আমাদের বন্ধু রাষ্ট্রই বলবো, কারণ চোখে চোখ রেখে আমরা এখন কথা বলতে চাই, আমরা আত্মমর্যাদার সাথে কথা বলতে চাই। আমাদের এই মুহূর্তে আমরা মনে করি তাদের ইন্ধন আছে, আমরা একটা সুসম্পর্ক চাই, একটা ভালো জায়গায় অবস্থান করতে চাই, কারণ প্রতিবেশীর সাথে সুসম্পর্ক ছাড়া আমরা এগোতে পারবো না। এইটা যেমন আমাদের বেলায় প্রযোজ্য, তাদের বেলায় প্রযোজ্য। সুতরাং আজকে যথাযথ বলেছেন বকুল ভাই, এবং ষড়যন্ত্র বাইরে থেকে আছে, আর ভিতরে যারা আমরা বলতে ফ্যাসিবাদের দোসর যারা, তারা তো যারা ভিতরে আছে, যারা পালিয়ে গেছে তো গেছেই, যারা ভিতরে আছে তারা তো অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী, তারা তো এগুলির ইন্ধন যোগাবে, এটাই স্বাভাবিক।
তো লাস্ট বাট নট লিস্ট যে কথাটা বলতে চাই, 90-এর পরে কিন্তু আমরাও স্বৈরাচার ছিলাম। আপনার এখানে আপনি আওয়ামী লীগের যারা বন্ধু ছিল যে ভাই এরশাদ সাহেব আপনি স্বৈরাচার বলেন, তো আপনারা কোন আচার কতবার বলছে আপনি জানেন। তো এরশাদ সাহেবকে ছাড়িয়ে গেছে। তো সুতরাং এরশাদ সাহেব দেখেন যতই করেন সে কিন্তু অনেক বিকেন্দ্রীকরণ সহ অনেক রিফর্ম করেছে। তার বৈধতার সংকট ছিল হয়তো দায়িত্ব গ্রহণ ক্ষমতা গ্রহণ নিয়ে, কিন্তু উনি কিন্তু পাড়ায় যান নাই। উনি কিন্তু 90-এ ক্ষমতা হস্তান্তর করেছে শান্তিপূর্ণভাবে এবং জেলে থেকে নির্বাচন করে 5টি সিটে নির্বাচিত হয়েছেন। যাই হোক, আমি এই কথা প্রসঙ্গে বললাম। আমি শেষটা এইভাবে করতে চাই, প্রথম পর্বে এইভাবে যে আজকে আমাদেরকে এই যে কথাগুলি আসছে এই অস্থিরতাকে মোকাবেলা করতে হবে। এই যে বিএনপি বড় দল, জাতীয় পার্টি, জামাত ইসলাম সহ ব্যবসায়ী সম্প্রদায় সহ সকলকে একটা ঐক্যমতের জায়গায় আসতে হবে এবং একটা জায়গায় এই সরকারকে ফুল সাপোর্ট দিতে হবে যে আমরা আগামী নির্বাচন পর্যন্ত কোনো রকম ষড়যন্ত্র, কোনো রকম অস্থিরতা, কোনো রকম অস্থিতিশীলতাকে, এই যে দুর্গাপুজো আসতেছে এখানে কোনো রকম যাতে এটাকে কি বলেন ষড়যন্ত্রমূলকভাবে কোনো রকম যাতে কোনো রকম হটকারী কোনো কিছু না হয়, এইভাবে সজাগ থাকতে হবে। আমরা যদি এটা না থাকতে পারি এই সরকারকে কোনো রকমই ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা সরকারকে যেমনিভাবে চাপে রাখবো, কথা বলবো, শনিবার থেকে কথা হচ্ছে, বিএনপি সব রাজনৈতিক দল কথা বলবে, আমরা কথা বলবো, জামাত ইসলাম কথা বলবে, অন্যান্য দল কথা বলবে। কথা বলার মধ্য দিয়ে আমরা চাই যে একটি যৌক্তিক সময় বলতে আজকে এই কথা বলে শেষ করতে চাই যে তারও তো একটা লিমিট ছাড়া হইতে পারে না। এখানে একটা জরিপে যে সাউথ ইউনিভার্সিটির একটা জরিপ দেখা দিচ্ছে যে এত % লোক এদেরকে 2-3 বছর চায়, এত % লোকই যায়। কিন্তু দেখেন এটা কিন্তু বিরাজনীতিকরণের একটি কথা। আমার কথা হলো কি, ডক্টর ইউনূসকে আগামীতে যেই সরকার করুক, বিএনপি করুক আর যে করুক, আমার মনে হয় রাষ্ট্রপতি উনি থাকবেন। সুতরাং সংস্কারটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। সুতরাং এদেরকে মৌলিক কাজ করে আগামী নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির মধ্যে নির্বাচনটা হয়ে যাওয়া দরকার, এটা আমরা মনে করি। সুতরাং এদেরকে নভেম্বর ডিসেম্বর আগামী এরপরে আগামী বছর এই নভেম্বর ডিসেম্বরে তো আছে 3 মাস। তো যাই হোক, এইটা হলে তাহলে একটা যৌক্তিক সময়। কিন্তু যারা 3 বছর বলে বলতে পারেন তারা চাইতেই পারে যে সংস্কার তো চলমান প্রক্রিয়া, রাজনৈতিক দলগুলো তো করবে, তো মৌলিক কাজগুলি তাদের করতে হবে, এটার জন্য সময় দরকার। মিলন ভাই, আমরা একটা বিরতি নিব, বিরতির পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। সর্দার স্বাগত হোসেন বকুল, যেটি নিয়ে আপনি বলছিলেন যে সংস্কার প্রক্রিয়া বা বিশেষ করে আপনি জানেন যে শনিবার থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের আবার বৈঠক বসছেন। 6টি সংস্কার কমিশন কাজ শুরুর আগে এটি সম্ভবত একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে রাজনৈতিক দলগুলোর। সেখানে রাজনৈতিক দলগুলোর চাওয়া পাওয়াটা আসলে কি হওয়া উচিত সরকারের কাছে, নাকি সরকার রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পরামর্শ চাইতে পারে? আপনাকে ধন্যবাদ। গত 16টা বছর এই যে একটা আন্দোলন হয়েছে, যেটা আমার ভাই কিছুটা টাচ করেছেন, যে আন্দোলনটা শুধু একটা বৈষম্য বিরোধী আন্দোলনেরই মূল ফসল না। 2008-এর নির্বাচনের পর থেকে এই দেশে বিএনপি, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সমমনার সকল দল এই দেশে একটা ফেয়ার ফ্রি একটা নির্বাচনের দাবি করে আসতেছে। আমাদের জাতির মুখ্য উদ্দেশ্য, যেটা আমি প্রথমে স্টার্ট করেছিলাম, মুক্তিযুদ্ধের চেতনা কী ছিল, যে মুক্তিযুদ্ধের চেতনা হলো গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সংসদ, যেটা 70-এর নির্বাচনে আমরা পাইনি। শেখ মুজিবের নেতৃত্বাধীন আওয়ামী লীগ মেজরিটি হওয়া সত্ত্বেও পাকিস্তানি স্বৈর শাসকরা শেখ মুজিবের হাতে ক্ষমতা হস্তান্তর করেনি। দেন উই স্টার্টেড দ্য লিবারেশন স্ট্রাগল। আই ওয়াজ দ্য স্টুডেন্ট অফ মহসিন হল, ঢাকা ইউনিভার্সিটি। আমরা মিছিলে বের হয়ে গেলাম। আজকে একই কথা বলবো যে মুক্তিযুদ্ধের চেতনাকে বাদ দিয়ে এই দেশে কোনো গভর্নমেন্ট চলবে না। মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল ডেমোক্রেটিক প্র্যাকটিস। ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড পার্লামেন্ট শ্যাল রান দ্য গভর্নমেন্ট। সংস্কার এখন জরুরি হয়ে পড়েছে। যেটা মূল জিনিসটা আমাদের কি, উই ওয়ান্ট এ ফ্রি ফেয়ার ইলেকশন। আমাদের মুখ্য উদ্দেশ্য হবে সংস্কারের এখন নির্বাচন কমিশনকে সংস্কার করা। হাউ টু অ্যাপয়েন্ট দ্য চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড দ্য ইলেকশন কমিশনস, এটার জন্য মানে একটা গাইডলাইন এখন সবচেয়ে ইমিডিয়েট দরকার। অ্যান্ড দেন টু হোল্ড দ্য ইলেকশন, ফ্রি ফেয়ার ইলেকশন, টু হ্যান্ড ওভার দ্য পাওয়ার। নির্বাচন কেন্দ্রিক সংস্কারকে গুরুত্ব দেওয়া উচিত সবচাইতে বেশি। এটাই আমি আপনাকে বলতেছি যে মুক্তিযুদ্ধের চেতনা একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট। সেই ডেমোক্রেটিক গভর্নমেন্ট মিনস এ ইলেক্টেড পার্লামেন্ট। সেই ইলেক্টেড পার্লামেন্টের হাতে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন। আমি খুব ক্যাটেগরিক্যালি আপনাকে বলতেছি,
একটা ফ্রি ফেয়ার ইলেকশন জাতিকে হোল্ড করতে হবে। কাজে এই সরকারের প্রথম বিষয় হবে হাউ টু হোল্ড এ ফ্রি ফেয়ার ইলেকশন এজ আর্লি এজ পসিবল। এই যে 2 বছর 3 বছরের কথা বলতেছে, কিছু বেসলেস মানে জনমত জরিপ দিচ্ছে, দিজ আর নট ফেয়ার, দিজ আর নট ফেয়ার। এই দেশের 80% লোক বিলং টু দ্য পলিটিক্যাল পার্টিস। কাজে এইগুলির দিকে মানে কান্না দিয়ে এই সরকারের এই জরিপগুলো কেন উঠে আসছে? আপনার কি মনে হয় যে কথাই গণমাধ্যমে বলতে কেন চাই না, আমি বারবার মূল শুধু কথায় জরিপের আসতে কথা চাই বলা একজন হচ্ছে? মুক্তিযোদ্ধা হিসেবে। I want and the country want a free fair election to see a very sovereign parliament and a democratic government. সেইটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার বা বিপ্লবী সরকার, আজ শ্রদ্ধেয় আমাদের সর্বজন শ্রদ্ধেয় আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের দায়িত্ব হবে একটা ইলেকশনকে মানে ফ্রি ফেয়ার একটা ইলেকশন হোল্ড করার জন্য যে সংস্কারগুলি দরকার সেই সংস্কারগুলি অগ্রাধিকার ভিত্তিতে আগে এটা করা। তারপরে ধরেন আরও কিছু সংস্কার আছে, সব সংস্কার এই সরকার করে শেষ করে যেতে পারবে না। দেয়ার মাস্ট বি এ পার্লামেন্ট, ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে, তারা পরবর্তী সংস্কারগুলি করবে। সেই সংস্কারগুলি কি হবে, এই যে মিটিং হবে শনিবার থেকে, যে এই সংস্কার জাতির জন্য প্রয়োজন। when all the political parties shall be united to reforms in that manner, সেইটার একটা এগ্রিমেন্ট হতে পারে, যেটা 19 ইলেকশনের সময় আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা এগ্রিমেন্ট হয়েছিল যে লোক ফার্স্ট উই নিড দ্য ফ্রি ফেয়ার ইলেকশন টু হোল্ড এ ফ্রি ফেয়ার ইলেকশন টু ফর্ম এ ভেরি সভরেন পার্লামেন্ট অ্যান্ড এ ডেমোক্রেটিক গভর্নমেন্ট, যেটা মুক্তিযুদ্ধের চেতনা। আমি একজন ফ্রিডম ফাইটার হিসেবে এটাই বলবো, মাই ডিমান্ড ইজ টু হোল্ড এ ফ্রি ফেয়ার ইলেকশন অ্যান্ড একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট, একটা সভরেন পার্লামেন্ট। সেই পার্লামেন্ট কী সংস্কার করতে হবে, যেই পলিটিক্যাল পার্টিসগুলি এখন আলোচনা শুরু করবে, দে শুড ডিসাইড দিস উইল বি দ্য গাইডলাইন ফর দ্য নেক্সট পার্লামেন্ট, নেক্সট গভর্নমেন্ট, যে তারা এসে এই আজকে যে সিদ্ধান্তগুলি হচ্ছে, সংস্কার কমিশন যে সিদ্ধান্তগুলি দেবে, সংস্কার কমিশন কিন্তু সংস্কার করবে না, দে উইল গিভ এ গাইডলাইন। ওই গাইডলাইনগুলি পলিটিক্যাল পার্টিসের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা বসে যেগুলি ফিক্স আপ করবেন যে দিস শুড বি রিফর্ম। হ্যাঁ, এখানে কনস্টিটিউশন পরিমার্জন হবে বা সংযোজন হবে বা বাদ যাবে, এগুলি পলিটিক্যালি ডেমোক্রেটিক্যালি গণতন্ত্রকে দেশের মানুষকে যারা রিপ্রেজেন্ট করে পলিটিক্যাল পার্টিসগুলি বসে যে গাইডলাইন ঠিক করবে ABCDEF জেড পর্যন্ত, যে এইগুলি সংস্কার করতে হবে। তার মধ্যে এই গভর্নমেন্টকে করতে হবে নির্বাচনের জন্য সংস্কার, এবং নির্বাচনকে অনুষ্ঠান করার অগ্রাধিকার দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বাকি সংস্কার যতটুকু সম্ভব যুক্তিসঙ্গত সময়ের ভিতরে, আমি 2 বছর 3 বছর বলবো না, আমি বলবো একজন গণতন্ত্রকামী মানুষ হিসেবে এজ আর্লি এজ পসিবল দেশে পলিটিক্যাল কমিটমেন্ট আসা উচিত। উইদাউট পলিটিক্যাল কমিটমেন্ট অ্যান্ড উইদাউট পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স একটা গভর্নমেন্ট কিন্তু সুন্দরভাবে চলতে পারে না। যেটা গার্মেন্টসের বেলা বলছে ভাই যে একটু বেশি সময় চলে গেছে, হ্যাঁ একটু বেশি সময় চলে গেছে। আরও আগে কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট হলে এটাকে আমার মনে হয় আরও আগে একটা কম্প্রোমাইজ সলভ করার জন্য উঠে পড়ে লাগতো, মানে স্ট্রেংথ নিয়ে, মানসিক শক্তি নিয়ে। যাই হোক, গভর্নমেন্ট আগাচ্ছে, চেষ্টা করতেছে, হয়ে যাবে ইনশাল্লাহ। আই এম নট ফ্রাস্ট্রেটেড অ্যাট অল। আমার কথা হলো যে সংস্কারগুলি এখন পলিটিক্যাল পার্টিস বসে ঠিক করবে, এগুলি পরবর্তী পার্লামেন্ট এসে এগুলি সংস্কার করবে। এখন জরুরি দরকার আমাদের সংস্কার, নির্বাচনের দিকে এগিয়ে যাও। আপনি দেখেন এই যে দেশে এই গভর্নমেন্ট অনেকগুলি জিনিস কিন্তু পার হয়ে এসেছে। আপনি কিন্তু এই গভর্নমেন্টকে অনেকে বলে যে গভর্নমেন্ট স্লো হচ্ছে, গভর্নমেন্ট অনেক জায়গায় ফেল হচ্ছে। অনেকে বলেন যে সেই বিপ্লবী চরিত্রটা নাই। না, আমি একেবারে এটাকে ক্রিটিসাইজ করতে রাজি না, বাট গভর্নমেন্ট হ্যাড ফেসড সাম প্রবলেমস। দেখেন প্রথমে কি ধরলো, হিন্দু ফ্লো, হিন্দুদের নিয়ে একটা ভীষণ একটা গুটি খেলতে চাইলো, দাবা, হ্যাঁ হিন্দু কার্ড খেললো, মানে আউটসাইড অ্যান্ড ইনসাইড, দেশীয় এবং আন্তর্জাতিক। ইন্ডিয়াতে তো একটা মহামারী লাগিয়ে দিল, ইন্ডিয়াতে লক্ষ লক্ষ মুসলিম যখন মারে, আমরা কিন্তু এত হিউ অ্যান্ড ক্রাই করি না। এই কয়েকটা জায়গায়, হ্যাঁ কিছু যে একেবারে হয় নাই তা বলবো না ভাই, এত বড় বিপ্লবের পরে হিন্দুরা কিন্তু আওয়ামী লীগ করেছে, এটা অস্বীকার করার উপায় নেই। অনেক আওয়ামী লীগের উপরও অত্যাচার হয়েছে মুসলিমদের উপর, তবুও হিন্দুরা যেহেতু মাইনরিটি, উই মাস্ট রেসপেক্ট দেম। যা হয়েছে আমরা মোটেও সমর্থন করি না, উই হেট ইট। বাট যেইভাবে ইন্ডিয়া বা ভিতর থেকে আওয়ামী লীগ ষড়যন্ত্র করে এটাকে যে একেবারে মহামারী আকারে দেখাইতেছিল যে হিন্দুদের শেষ করে ফেললে এই সেই ইন্টারফেয়ার করা উচিত ইন্ডিয়ার, এটাকে কিন্তু দিস গভর্নমেন্ট অ্যান্ড আওয়ার পিপল উই হ্যাভ ফেসড দিস থিং। তারপরে দেখেন জুডিশিয়াল কু হয়ে কিন্তু গেছিলই, ছাত্র জনতা যদি সেদিন অবস্থান না নিত তাহলে জুডিশিয়াল কু বন্ধ হতো না, সেটাও কিন্তু মোকাবেলা করা হয়েছে। থার্ডলি দেখেন আনসার রিভোল্ট, এটাও কিন্তু করানি হয়েছে, এটাকেও উইদাউট ব্লাডশেড আলহামদুলিল্লাহ এটাকেও ম্যানেজ করা হয়েছে। এখন গার্মেন্টস, এটাও ম্যানেজ হয়ে যাবে। কারণ আমি একটা কথা কিন্তু আপনাকে বলেছি,
এই মানুষগুলি আমাদের, তাদের কিছু চাওয়া পাওয়া থাকতে পারে পেটের তাগিদে, সেটা দেখা হবে যতটুকু সম্ভব। মালিক পক্ষ আমাদের বর্তমানে এখন যারা মালিক পক্ষ আছে লুটেরা না, আই থিঙ্ক দে আর ভেরি রেশনাল। এখন সে অলিগার্কদের যুগ নাই, যেটা ভাই বললেন ভরসা ভাই। আমি শুনেছি কিছু ব্যবসায়ী মিটিং শেখ হাসিনার সামনে যে কিভাবে মানে ওনাকে শেষ করার জন্য বক্তব্য দিয়েছেন, লাইক রূপা, ফারজানা রূপার মতন। কিন্তু এখন কিন্তু সেই স্টেজটা নাই। এখন আমাদের এন্টারপ্রিনিয়র্সরাও রেশনাল, আমাদের শ্রমিকরাও রেশনাল থাকবে। আমি খাচ্ছি আপনার ঘর থেকে, এখানে কাজ করে, আই ক্যানট ডিস্ট্রয় ইট। আজকে যদি সবগুলো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায়, এই লক্ষ কত 80 লক্ষ শ্রমিক, হোয়ার দে উইল গো? কোথায় যাবে তারা? মরে যাবে তো না খেয়ে। কাজে এটা কোনোদিন কেউ নিজের পেটে কেউ লাথি দেবে না। দাবি দাওয়া করতেছে, ইট উইল বি অলসো কম্প্রোমাইজ। কাজে আমার কথা হলো এই সরকারকে যত শীঘ্র সম্ভব উইদিন এ ভেরি রিজনেবল টাইম। এখন ইফ ইউ আস্ক মি দ্য কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য রিজনেবল, মানে নির্বাচনী ব্যবস্থাটাকে এবং নির্বাচনী ম্যাটেরিয়ালসকে সংযোগ করতে যতটুকু রেশনাল সময়ের প্রয়োজন, ঠিক ততটুকু সময়ের ভিতরে থেকে নির্বাচনটা সংস্কার করে একটা রূপরেখা গভর্নমেন্টের দেওয়া উচিত যে এতদিন এই মাসে নির্বাচনটা হবে। বকুল ভাই, আমি মনে করি আবার আসবো গোলাম সরার মিলন, যেটি বকুল ভাই বলছিলেন সংস্কারের কথা, আমি সেটি ধরেই আপনার কাছে জানতে চাই যে রাজনৈতিক দলগুলোর কি কোনো চাপ আছে? আপনার কি মনে হয় যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের সরকারের সাথে এক ধরনের টানাপোড়েন ছিল, বা তাদের মধ্যে একটা তাগিদ ছিল, বা এক ধরনের চাপ তৈরি হয়েছিল যে কারণে এই সংলাপটি হচ্ছে সংস্কার কমিশন কাজ শুরুর আগে? বিগত 15 বছরে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে এবং বকুল ভাই একজন মুক্তিযোদ্ধা হিসাবে যথার্থ বলেছেন, আমাদের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ করব, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং আমরা আইনের শাসনকে প্রতিষ্ঠা করব। এটা তো আমরা স্বাধীনতার পর পারি নাই। এবং যাই হোক, সেই কথা বলেই করে এইবার শেখ হাসিনা যে কাজটা করেছে, সাবেক প্রধানমন্ত্রী, উনি যে নির্বাচনগুলি করেছেন, আমি বলবো যে ওনার পিতাকে উনি দ্বিতীয়বার উনি কবর দিয়েছেন, তার সন্তানকে উনি কবর দিয়েছেন, তার দলকে উনি কবর দিয়েছেন। এই কারণে বলবো যে উনি যদি আপনার টক শোতে এইখানে বসে, আমি কয়েকবার বলেছি এবং আমাদের দল থেকে ইয়ের আগে কাজী ফিরোজ রশিদ একজন ফ্রিডম ফাইটার, তার নেতৃত্বে আমরা করেছি, কি বলে, আমরা যারা 24-এ ইলেকশন করি নাই, আমরা সরকারকে বলেছি যে আপনারা ছাত্রদের দাবিগুলি মেনে নেন, ওবায়দুল কাদেরকে বের করে দেন, হারুনকে এর ব্যাপারে ব্যবস্থা নেন। এগুলি রেকর্ডে আছে, এগুলি করা হয়নি। তো এখন আপনি যেটা বলছেন, এখন সংস্কারের ব্যাপারে আমাদের চাওয়া পাওয়াটা হলো যেটা উনি বললেন, ওনার সাথে হয়তো শোনেন শনিবার থেকে যে আলোচনাটা হবে, 6টা সংস্কার কমিটি করা হয়েছে। তো আমরা নির্বাচন কমিশন সংস্কার ডক্টর বদিউল্লাহ মজুমদার একজন সজ্জন ব্যক্তি, আমরা পুরো আস্থা রাখতে চাই। তার অনেক কাজ করা আছে, তার অনেক হোমওয়ার্ক করা আছে। একটা প্রজ্ঞাপন হবে, হবে, আমার মনে হয় সে একটা হবে। এটা হলো মৌলিক কাজগুলো আপনার একটা ক্যালেন্ডার করতে হবে। ক্যালেন্ডারের মধ্যে প্রথম হলো আমি এই কাজগুলি করব, যেটা আমার মনে হয় শনিবার থেকে বিএনপি সহ অন্যান্য দল যখন যাবে তারা বসে বলবে যে ঠিক আছে আপনারা এই কাজগুলি করেন, এর জন্য কত সময় দরকার, 1 বছর, 2 বছর, 18 মাস, হোয়াট এভার ইট ইজ। এটা ঐক্যমতের ভিত্তিতে হবে। এবং আমি মনে করি যে আইন শৃঙ্খলাটা এখন খুব বেশি রকম একটা স্ট্রং একটা জায়গায় আসা দরকার। এবং আপনি জনপ্রশাসনে এখানে যেভাবে দলীয়করণ করা হয়েছে, এটার ব্যাপারেও আমার মনে হয় যে একটা ঐক্যমতে নিশ্চয়ই আসবেন, যাতে আগামী নির্বাচনটা পুলিশ যে সংস্কারের কথা বলা হচ্ছে, পুলিশ কিংবা জনপ্রশাসন যাতে একটা নিরপেক্ষ, গ্রহণযোগ্য, কালো টাকার প্রভাব যাতে না হয়। সেখানে আমি বলি যে এখানে কার ব্যবসায়ী আছে, তার পিতা আমাদের দলের একজন সংসদ সদস্য ছিলেন। অবশ্যই ব্যবসায়ীরা রাজনীতি করতে পারবে, কিন্তু আমার টাকা আছে, আর একজন পরীক্ষিত সৈনিক রাজনৈতিক, তার টাকা নাই, সে এসে করবে। সুতরাং এই জায়গাটা সংস্কার দরকার, যে টাকা আছে ভালো কথা, তুমি জনকল্যাণে ব্যয় করো, কিন্তু সেটা ধরনের একটি রাজনৈতিক দল কত শতাংশ ব্যবসায়ীকে নিতে পারে, এগুলি ইত্যাদি সংস্কার করা দরকার। তারপরে আমি কথা শেষ করে দিচ্ছি, দুর্নীতি কমিশনের যে যাকে ডক্টর ইফতেখারকে দেওয়া হয়েছে, সংবিধানে যে যাকে দেওয়া হয়েছে, আমি প্রত্যেকেরও আশা রাখতে চাই। ডক্টর আসিফ নজরুল যে যাই বলুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, উনি কিন্তু যথেষ্ট একজন বিজ্ঞতার সাথে উনি এই সংবিধান সংস্কার বলেন, আইনের যে সংস্কার বলেন, কিংবা আমাদের বিচার কাঠামোতে যে সংস্কার দরকার, এগুলি কি বেসিক জায়গাগুলি, সব তো করা তো সম্ভব না। শেষ কথা বলবো যে এইগুলি করার জন্য আমি এটা আমার দলের পক্ষ থেকে একটু বলতে পারি, চিন্তাভাবনা, এটা তো আমি আর সিদ্ধান্ত দেওয়ার মালিক না। এই সংস্কার প্রক্রিয়া চলবে, আগামী নির্বাচনে যেই আসুক তারা এটা করবে। এবং সেইটাকে রাখার জন্য আমার মনে করি আগামী নির্বাচনে এই পার্লামেন্টই ডক্টর ইউনূসকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নেবে, যেমনিভাবে শাহাবুদ্দিনকে এরশাদ বিরোধীর পথ শেষ করছিল,
নির্বাচন 96 করছে, এসে রাষ্ট্রপতি পরবর্তীতে বানান, জি। তাকেও আবার রাষ্ট্রপতি নিয়ে দেওয়া হয়েছিল। এটা একটা আমার একটা ভাবনার কথা বললাম, এটা অন্যান্য দলের ঐক্যমতের ভিত্তিতে হতে পারে। আমি শেষ কথাটা এইভাবে বলতে চাই যে আজকে আমরা যে কথাগুলি রিফর্মগুলি যে কথাগুলি উনি বলে গেছেন এগুলি বলার দরকার নাই। আজকে দ্বিকক্ষর বিশিষ্টর কথা, আনুপাতিক ভোটের কথা, যেটা আমাদের দল থেকে আগেই বলা হয়েছিল, এবং 2বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া এবং রাষ্ট্রপতি এবং এর মধ্যে ভারসাম্য, এই রিফর্মগুলি তো বেসিক। এগুলি করতে তো খুব বেশি সময় লাগার কথা না, কারণ এইগুলি তো পরবর্তী পার্লামেন্টে এটাকে এন্ডোর্স করতে হবে। সুতরাং আমরা যদি একটা সামাজিক চুক্তি করতে পারি, জাতীয় ঐক্যমত তৈরি করতে পারি, এবং যে আলোচনাটা শনিবার থেকে হবে যে ইয়েস এই জিনিসগুলি আপনি বেসিকগুলি করে দেন, নেক্সট পার্লামেন্টেই করবে, এবং সেখানে টাইম কত লাগবে এই টাইমটা রাখবে, আমার মনে হয় তাহলে জিনিসটা ইজি হয়ে যায়। এখন যদি ঢালাওভাবে আপনি যদি মানে সব সংস্কারই করেন, তাহলে 3 বছর কেন, 5 বছরেই সংস্কার শেষ হবে না। তাই বলি কি আপনি নির্বাচন ছাড়া, আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া, গণতান্ত্রিক মূল্যবোধ ছাড়া, গণতান্ত্রিক যেটার জন্য এইবারের এইটা হয়েছে যে 3টা ভোট আজকে হাসিনা একতরফাভাবে করছে, হ্যাঁ, বিশেষ করে 24-এরটা। 18তে যদিও বিএনপি রাতে ভোট হয়েছে, কিন্তু বিএনপি অংশগ্রহণ করছিল। 14তে শুধু জাতীয় পার্টিকে নিয়ে করছিল, 24-এতে তো জাতীয় পার্টির একটা অংশকে নিয়ে করছিল। যাই হোক, আজকে একটা ভালো নির্বাচন চাই আমরা, সেই নির্বাচনের মাধ্যমে আমরা যাতে একটা নেতৃত্ব প্রতিষ্ঠা হয়, ভালো লোকের সুশাসনের প্রতিষ্ঠা হয়, ভালো পার্লামেন্ট তৈরি হয়, আগামী দিনের তরুণদেরকে যাতে আমরা নিয়ে আসতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। মিলন ভাই, আমি আপনার কাছে আবার আসবো। শফিকুল ইসলাম ভরসা, যেটি নিয়ে আলোচনা করছিলাম, সংস্কারের কথা বলছিলেন আমাদের দুজন আলোচক। ব্যবসায়ী ক্ষেত্রে আপনি বললেন যে অনেক সময় আপনারা কথা বলতে পারতেন না, বা আপনাদের যে কথা ব্যবসায়ীদের যে সমস্যা সেটি কখনোই তুলে ধরতে পারেননি। তারই প্রেক্ষিতে যে বিভিন্ন ধরনের যে অস্থিরতা বিভিন্ন সময় তৈরি হয়েছে, সেখানে আসলে সংস্কার তো আরও বেশি প্রয়োজন। যে ব্যবসা বাণিজ্য জায়গায় অর্থনীতির চাকাকে সচল রাখতে হলে সেই সংস্কারের আওতায় আসলে কারা আসবে? ব্যবসায়ীরা আসবে না অর্থনৈতিক ব্যবস্থাটি আসবে? ধন্যবাদ আপনাকে। আমি সিম্পলি বলতে চাই, অ্যাকচুয়ালি রাজনীতিবিদদের রাজনীতি করা উচিত, আর আমাদের ব্যবসায়ীদের ব্যবসা করা উচিত। এই দু জায়গায় এখন হয়ে গেছে কি, বিগত বেশ লম্বা সময়, আমারও বয়স একেবারে কম হয়নি, আমার পরিবারও এই রাজনীতির সাথে সংযুক্ত। আমার বড় চাচা 79-এ মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন বিএনপির থেকে, আর আমার ফাদার ধারাবাহিকভাবে 3বার জাতীয় পার্টির থেকে এমপি হয়েছিলেন। যাই হোক, রাজনীতিক পরিবার না, বাট ব্যবসায়ী থেকে রাজনীতিতে ওনারা গিয়েছিলেন, কিন্তু ওনাদের ওই রাজনীতির আদর্শটা ছিল একেবারেই মাটি আর মানুষের সঙ্গে। ওনারা কিন্তু পকেট নিজের ভরাননি, ওনারা পকেট খুলে দিয়ে মানুষকে কিন্তু অনেক খেদমত করে গেছেন, কিন্তু দুর্বৃত্তায়ন করেননি। বাট আমরা বেশ কিছুদিন থেকে, লম্বা সময় থেকে, আমার মনে হয় 90 বা তারও আগে, আমার মনে হয় এরশাদ সাহেবের যে মানে রিজিম থেকে শুরু করে মানে লাস্ট হাসিনা রিজিম পর্যন্ত, এই যে অবক্ষয় ডে বাই ডে, এখানে দেখা গেল যে আমাদের রাজনীতিবিদদের সাথে ব্যবসায়ীরা এসে যেন রাজনীতিবিদ হয়ে গেছেন। আসলে আমি তো ব্যবসায়ীদের প্রতিনিধি করি, আমি আসলে রাজনীতিকদেরকে কটাক্ষ করার জন্য মানে করতে না, এখানে দুইজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আছে, আমি কাউকে কটাক্ষ করতে চাই না। এখানে শুধু বলতে চাই যে রাজনীতিবিদরা রাজনীতি করুক, আর ব্যবসায়ী করুক, শিল্পপতি শিল্পের বিকাশ ঘটাক, এইটা হলে আমার মনে হয় সবচেয়ে ভালো। এখন যা হয়ে গেছে, এইটা আর ফিরে আসবে না। আমাদের সামনে কিন্তু এগিয়ে যেতে হবে, আবার নতুন কিছু পাওয়ার আশায়, আবার যেন দেশটা নতুনভাবে গড়ে ওঠে, ঠিক এইভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই চেতনায় উন্মেষ ঘটাতে হবে, যাতে করে আমাদের ব্যবসায়ীদেরও এই যে 6টা জায়গায় আমরা গণমাধ্যমে অনেক তথ্য পাচ্ছি, অনেক খবর আসছে, যেটি সর্দার স্বাগত হোসেন বকুলও বলেছেন যে বিগত সময়ে আপনাদের ব্যবসায়ীদের অনেকেই অনেক প্রভাবশালী ছিলেন, তারা অনেক নীতি নির্ধারণী সিদ্ধান্ত দিতেন, তাদের কথার বাইরে তেমন কিছু হতো না, এরকম একটি শ্রেণী তৈরি হয়েছিল ব্যবসায়ীদের। সেখানে একটা সিন্ডিকেট বলে যায়, মুষ্টিমেয় কিছু ব্যক্তিত্ব, এই পথটা তো বন্ধ করতে হবে। মানে সরকার তার পাওয়ার এক্সারসাইজ প্রলং করার জন্য এবং মানুষকে যাতে স্পেস থেকে মানুষ বঞ্চিত হয়, এই একটা এই শ্রেণী যাতে তৈরি না হয়, এই অবস্থায় যাতে না অ্যাকোমোডেট করেছিল। অ্যাকোমোডেট করে আসলে এই এজেন্ডা বাস্তবায়ন কি দুর্নীতির বিকাশ, মানে দুর্নীতিটা আমাদের দেশে
এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, আজকে দেখেন ব্যাংক খুলেনি, সব টাকা পাচার। এটা একটা অদ্ভুত দেশ। আমরা কি তাদেরকে আসলে আমাদের প্রকৃত আজকে ব্যবসায়ী সাধারণ বলতে পারি কিনা? ব্যবসায়ীরা, আজকে ধরেন আমরা যারা স্মল মিডিয়াম স্কেলের যে ব্যবসায়ী বা ইন্ডাস্ট্রি, তারা দেখেন কতটুকু সাফারিং। তাদের যে মানে লোন ব্রোয়িংয়ের জায়গাটা কত টাকা, আর দেখেন এখানে হাজার হাজার কোটি টাকা একটা গ্রুপেই শোনা যাচ্ছে কি 92,000 crore পাচার করে গেছে। এইভাবে হাজার হাজার কোটি টাকা কিছু দেখেন ঘুরে ফিরে কিন্তু কয়েকটা ব্যক্তির নাম। আজকেও দেখলাম 5-7টা লোকের গ্রুপের নামে আজকে ইনভেস্টিগেশনের এটা কথা বলা হচ্ছে। সাধারণভাবে কিন্তু আমরা কিন্তু কেউ এইভাবে এফেক্টেড না, বা আমরা কোনোভাবে জড়িত ছিলাম না, বরঞ্চ আমরা ব্যবসায়ীরা ছাপার করেছি। আজকে দেখেন আপনি এই জাপানে বা চায়নায় বা কোরিয়াতে ওদের যে ব্যবসা করার যে স্পেসটা এমনভাবে, আমি জাপানে নিজেই আমি প্র্যাকটিক্যাল দেখেছি। জাপানে যারা ম্যানুফ্যাকচারিং করে, খুব বড় বড় খুব জায়ান্ট কোম্পানি, ওনাদের এই প্রোডাক্ট জাপানে কয়েকটা মানে জোন ওয়াইজ ডিস্ট্রিবিউটারশিপ দিয়েছে, আর ডিস্ট্রিবিউটাররা আবার সাব এজেন্ট দিয়েছে। সাব এজেন্ট থেকে কেউ কেউ এটা আরেকটা গ্রুপ নিয়ে যায়, এক্সপোর্ট করছে বা ট্রেডিং করছে। এই যে শ্রেণীবিন্যাসের মাধ্যমে ব্যবসাকে যে ডিসেন্ট্রালাইজ করা বা সকলের মধ্যেই একটা যাতে অর্থনীতির ভারসাম্যটা আসে, এই যেতে কিন্তু আমাদের এখানে হলো কি মুষ্টিমেয় কিছু লক্ষ্যে, যেমন আপনি এর আগে দেখেন চিনিতে, আপনার ভোজ্য তেলে, ডিমে, এই যে ঘুরে ফেলে কিন্তু কয়েকজনের নাম আসছে। আপনি কিন্তু আমাদের সব ব্যবসায়ী কিন্তু খারাপ না, মাত্র দেখবেন যে 2-3% লোক এটার সাথে সম্পৃক্ত, আর বাকি সবাই কিন্তু আমরাও তো ভোক্তা, আমাদেরও তো কিনে খেতে হয়। এই যে এই জায়গাটায় বিগত সরকার একেবারেই পলিউটেড করেছিল। এখন এখান থেকে আমরা কিন্তু বের হওয়ার সময় এসেছে। আমার মনে হয় এখন সবার মধ্যে অনুধাবন ওরা মানে অলরেডি যে ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই যে আমাদের যে অর্জনটা, এখানে তো আমাদের আজকে বিএনপির শ্রদ্ধেয় নেতা আছেন, জাতীয় পার্টির শ্রদ্ধেয় নেতা আছেন, সবাই কিন্তু কম বেশি এফেক্টেড। কারণ ওনারা কিন্তু এই যে জনগণের পক্ষে তো দাঁড়ায় অ্যাকচুয়ালি বিরোধী দল থেকে যদি ভয়েস রেজ না হয়, আসলে আমাদের মানে সাধারণ ব্যবসায়ী বলেন আর সাধারণ মানুষ বলেন, এটা কিন্তু আমরা তো ওইভাবে ভোকাল কিন্তু আমাদের অপোজিশন, কিন্তু এই অপোজিশনের স্পেসই তো ছিল না। একতরফা নির্বাচন করে এই যে বিরোধীদের দমন করার যে একটি দমন করে গেছে, এই যে সব জায়গায় আসলেই সবাই আমরা কম বেশি এটা মানে সাফারার। আর আমাদের ব্যবসায়ীদের মধ্যেও কিন্তু এই যে সংস্কারের কথা যেটা আসলো, আমরা এখানে 4 কোটি ব্যবসায়ী, বাংলাদেশের 17 কোটি লোকের মধ্যে 4 কোটি ব্যবসায়ী একটা বিরাট অংশ। কিন্তু এই যে এই অংশ আমাদের মধ্যে কিন্তু দাবি এসছে সংস্কারের। এর মধ্যে বিগত বোর্ডটাকে ভেঙে দেওয়া হয়েছে। এখন অ্যাডমিনিস্ট্রেটর অলরেডি টুক ওভার দ্য চার্জেস। এখন আমাদের সামনে 120 দিনের কাঠামোতে নির্বাচন করার কথা, কিন্তু আমাদের জেনারেল বডির থেকে বা আমরা যারা আছি সবাই দাবি করছি যে এখানেও একটা রিফর্ম হওয়া উচিত পারফেক্টলি। কারণ আগে নাজিল করে প্রেসিডেন্ট নির্বাচিত করা হতো, বলা হতো আমরা 6 মাস আগে জানতে পারতাম যে অমুককে প্রেসিডেন্ট করা। এখন ওনার অধীনে একটা প্যানেল করে আমরা কে কিভাবে যেতে পারি, এই প্রতিযোগিতা। বিগত সময়ে 2বার তো আমাদের নির্বাচন হয়নি, লাস্ট টাইম নির্বাচন হলো, অবশ্যই বোর্ডটা বাট মানে ভেঙে গেছে। আমরা অতীতে আমি নিজেও 5বার বোর্ডে ছিলাম, আমি বেশ কয়েকবারই নির্বাচন করেই কিন্তু আসছি। আমরা যারা নির্বাচিত হয়ে আসছি, দেখা গেছে যে তাদের কোনো রিপ্রেজেন্টেশন মানে প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টটা আসেনি, চাপানো হয়েছে। ইভেন বোর্ডের মাধ্যমে যে আমরা নির্বাচিত করব যে ঠিক আছে অমুকে প্রেসিডেন্ট হবে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে, অমুকে ভাইস প্রেসিডেন্ট হবে সংখ্যাগরিষ্ঠ, এই সুযোগও ছিল না। আমাদেরকে একেবারেই বলা হইতো যে তোমরা চুপ, কথা বলতে পারবা না, নমিনেশন পেপারও আমাদের কিনতে দেওয়া হইতো না, আর কিনলেও কয়েকজন কিনে নিত, নিয়ে হাতের মধ্যে রেখে ওই বলছে যে না প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই হুকুম এসে গেছে, তোমরা কথা বলতে পারবা না। আমাদেরকে যারা
ধরেন আমাদের নেতৃত্বের সোপানে যারা থাকতেন তারা আমাদেরকে এইভাবে নির্দেশ যেত। এইটা কিন্তু আমাদের কাছে এত বেশি মর্মপ্রায় যে আমরা নির্বাচিত হয়ে আসছি অথচ আমরা নির্বাচন করতে পারছি না আমাদের প্রেসিডেন্টকে, ভাইস প্রেসিডেন্টকে। এর চেয়ে বড় আর দুঃখের জায়গা কিছু হতে পারে না। এই জন্য সময় এসছে আমার মনে হয়। আর ওই যে শফিকুল ইসলাম ভরসা, আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএসটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। সর্দার স্বাগত হোসেন বকুল যেটি নিয়ে আলোচনা করছিলেন শফিকুল ইসলাম ভরসার শেষ কথা দিয়ে আপনার কাছে জানতে চাই যে তিনি বললেন যে এক জায়গা থেকে ফোন আসতো এবং আমরা কোনো কথা বলতে পারতাম না। এই যে বাক স্বাধীনতা রুদ্ধ করার যে বিষয়টি ছিল, এই যে আন্দোলন হলো, গণ অভ্যুত্থান হলো 5 আগস্ট, সেটিকে আসলে আত্মমর্যাদাবোধ উদ্ধারের বিষয়টিও সেখানে অন্তর্ভুক্ত ছিল কিনা আপনার মনে হয়? যেরকম অনেক ঘটনা, শুধু এফবিসিসিআই বলবো না আমি, যত সামাজিক প্রতিষ্ঠান ছিল সব জায়গায় নির্বাচনের ক্ষেত্রেই কিন্তু এক ধরনের একচ্ছত্র দেখেন ছিল। বর্ষা সাহেব যে কথাগুলো বলেছেন তার পিন পয়েন্ট যদি আমরা শর্টলি এটাকে প্রিসাইজ করি, তাহলে একটা জায়গায় আসতে হবে যে ল্যাক অফ ডেমোক্রেসি। ওখানেও যেটা উনি বলেন যে জাগে ওহিনাজিল হয়ে বলতো মুখে প্রেসিডেন্ট, সে একটা প্যানেল করতো, ওইটি হয়ে যেত। এই যে আমরা বাংলাদেশকে মনে করেন একটা পিপলসের একটা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে লাভাগুলি বের হয়, এটা কিন্তু একদিনে বের হয় না। একটা কজ অফ অ্যাকশন কিন্তু এর পিছনে নাই। দিনে দিনে আগ্নেয়গিরির বিরুদ্ধে অগ্নিস্ফুলিঙ্গ জমতে যখন ওভার হিটেড হয়ে যায়, দেন ইট বার্স্ট এবং লাভা বের হইতে হয়। ঠিক বাংলাদেশের ব্যাপারে গত 16 বছরের যে আন্দোলন বিএনপি করেছে, আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবং পরবর্তীতে তার সমমানা দলগুলির কে নিয়ে সমন্বয়ে যে আন্দোলন হয়েছে, সমস্ত আন্দোলনের পিছনে কিন্তু একটা গণতান্ত্রিক একটা ব্যবস্থা, বাংলাদেশে একটা ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন। আমি কিন্তু বারবার ফিরে আসতেছি একই জায়গায়। দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। রাষ্ট্র ব্যবস্থায় যদি গণতন্ত্র বাস্তবায়িত হয়, তাহলে যেটা উনি বলেছেন, বড়সড় ফেডারেশন বলেন, ক্লাব বলেন, রাজনৈতিক দল বলেন, প্রত্যেক জায়গায় গণতান্ত্রিক চর্চা হবে, পরিবারেও গণতান্ত্রিক চর্চা হবে, সব জায়গায়। আচ্ছা, এই যে 16 বছরের আন্দোলনে যে আগ্নেয়গিরি ফুলে উঠলো, যে মানুষ 17 কোটি মানুষের ভিতরে গণতন্ত্রের জন্য মানুষ কিন্তু ব্যালেন্স অফ পাওয়ার ইন বিটুইন দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট, আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস, দুইবারের বেশি একজন প্রাইম মিনিস্টার হতে পারবে না। দিস পয়েন্টস আর নট ইন দ্য হার্ট অফ দ্য পিপল। পিপলের হার্টে হোয়াট ওয়াজ ইনসাইড দ্য পিপলস মাইন্ড ওয়াজ একটা ফ্রি ফেয়ার ইলেকশন, সো দ্যাট আই ক্যান কাস্ট মাই ওন ভোট, আমি যেন আমার লোককে সিলেক্ট করতে পারি। সেই দুঃখ কষ্ট দানা বাড়তে বৈষম্য বিরোধী আন্দোলন, যেটা কোটা বিরোধী আন্দোলন, তারা আসলো, তারা ধরলো, আমরা সবাই সহযোগিতা করলাম, এই স্বৈরাচার সরকারের পতন হলো, বিদায় হলো, পলায়ন করতে হলো। এই সাকসেস কিন্তু গণতন্ত্রের, এই সাকসেস গত 16 বছরের আন্দোলনের সাকসেস। লাস্ট মশালটা ছাত্ররা এবং ছাত্র জনতা একত্রিত হয়ে সেখানে সফলকাম হয়েছে। জাতীয়তাবাদী ছাত্র দলের 137টা ছেলে আমাদের শহীদ হয়েছে আন্দোলনে। কাজে এই টোটাল 422 জনের মতো, হ্যাঁ, এই টোটাল আন্দোলনটা কিন্তু একেবারে টোটাল জনগণে গত 16 বছরের দানাবাঁধা আন্দোলন, আগ্নেয়গিরির অগ্নুৎপাতটা হয়েছে জুলাই আগস্টে এসে গণতন্ত্রের জন্য। আজকে আমি যে কথাটা ফিরে আসতে চাই, ওনারটা একই কথা, প্র্যাকটিস অফ ডেমোক্রেসি। আপনি মুক্তিযুদ্ধের চেতনাকে বাদ দিয়ে দেশ চালাতে পারবেন না, দেশ চলবে না। আমি বারবারই বলবো, ধরেন কতগুলি বেসিক এগ্রিমেন্ট যেটা হওয়া দরকার, যেটা আমাদের 31 দফা, জনাব তারেক রহমান সাহেব প্রথম আমাদের 27 দফা, তারপর সমমানা দলগুলি নিয়ে 31 দফা, সেখানে মূল যে জিনিসগুলি আসছে সেটা আপার হাউস টু ইস্টাবলিশ দ্য আপার হাউস অ্যান্ড দ্য লোয়ার হাউস, দ্য ব্যালেন্সিং অফ পাওয়ার ইন বিটুইন দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার 2 টার্মসের বেশি থাকবে না, এরকম আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট। ইন প্রিন্সিপালি ওভার দ্য টেবল, এই যে মাননীয় প্রধান উপদেষ্টা যে আলোচনাটা শনিবার থেকে শুরু করবেন, ওভার দ্য টেবল এগুলি ডিসাইড হতে পারে, এবং অল্প পার্টিসিপেটিভ পলিটিক্যাল পার্টিস ক্যান সাইন আবার দ্য মেমোরেন্ডাম যে লুক আফটার দ্য ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন, পার্লামেন্ট ফর্ম হওয়ার পরে যারাই গভর্নমেন্টে আসবে এই রিফর্মসগুলি করতে হবে। এই রিফর্মসগুলি করতে গেলে কনস্টিটিউশন অ্যামেন্ড করতে হবে। সেই কনস্টিটিউশন অ্যামেন্ড করার রাইট কিন্তু বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের নেই, সেখানে পার্লামেন্টের প্রয়োজন হবে, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দেওয়া করতে হবে। কাজে এই জিনিসগুলি কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের এখন মূল উদ্দেশ্য, উই মাস্ট সাপোর্ট দিস গভর্নমেন্ট। এই গভর্নমেন্টকে ফেল করতে দেওয়া যাবে না। যারা আজকে আওয়ামী দূষরা ষড়যন্ত্র করতেছে, দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা যারা আমাদের দেশের শান্তি সুখ দেখতে পায় না, যেমন ভাই বলেন গার্মেন্টস সেক্টর, এই আমাদের প্রতিবেশী রাষ্ট্ররা অনেকে চায় না
যে আমাদের গার্মেন্ট সেক্টর এত এন্ডিস্ট হয়ে গিয়েছে, ইট হ্যাজ অকুপাইড দ্য আই থিঙ্ক সেকেন্ড পজিশন ইন দ্য ওয়ার্ল্ড মার্কেট। এটা থাকুক তারা চায় না, কাজে এটাকে ধ্বংস করতে চায়। কাজে এইগুলিকে ধামাচাপা দিয়ে এগুলিকে মোকাবেলা করে এই গভর্নমেন্টের উচিত হবে গভর্নমেন্টকে সাহায্য করা আপ টু রিজনেবল পিরিয়ড। আর গভর্নমেন্টকে রিজনেবল পিরিয়ডটা শর্টেন করতে হবে, ইমিডিয়েট সংস্কারগুলি করে নির্বাচনের দিকে এগিয়ে গিয়ে একটা ফ্রি ফেয়ার পার্লামেন্ট ইলেকশন দিয়ে দিতে হবে এবং সেইটাকেও সমর্থন করতে হবে, সেইটাকেও দেশে যাতে ইস্টাবলিশ মানে যাতে স্থায়িত্ব লাভ করে গভর্নমেন্ট ডেমোক্রেটিক প্রসেস যাতে শুরু হয়, ওই দিকে কিন্তু আমাদের দাবিত হতে হবে। আমাদের কিন্তু জাস্টিফাই করতে হবে। এখন একদিকে যেমন অর্থনৈতিক অবস্থা, পশ্চিমা বিশ্ব আমাদেরকে আলহামদুলিল্লাহ, আই কনগ্রেচুলেট মিস্টার ইউনুস, হি হ্যাজ বিন এবল টু কালেক্ট এ হিউজ অ্যামাউন্ট অফ মানি ফ্রম হিজ ফার্স্ট ভিজিট ইন জাতিসংঘ, মানে যেটা তিনি গিয়েছেন, ইটস ওয়েলকামিং। হ্যাঁ, ওনার যে ইমেজ আছে ওভার দ্য ওয়ার্ল্ড, হি ক্যান ডু দিস থিং। সেই ইকোনমিকে রিফর্মস করতে পারবে, আমাদের রিজার্ভের অবস্থা বাড়াতে পারবে। আজকে দেখেন আমাদের ইন্টারনাল রেমিটেন্স অলরেডি 80% বৃদ্ধি পেয়েছে, 80% লাস্ট মান্থে বৃদ্ধি পেয়েছে রেমিটেন্স। হয়তো আগামী মাসে আই হোপ আরও বাড়বে। গার্মেন্টস সেক্টর যদি স্টেবল হয়ে যায়, আলহামদুলিল্লাহ আমাদের 80% এক্সপোর্ট আর্নিং গার্মেন্টস থেকে আসে, সেইটা অ্যাটেন্ড করলে ইকোনমিক রিফর্মসটা এবং ইকোনমির পজিশনটা স্টেবল হবে। হোয়াট উই নিড, আই মাস্ট সে অ্যাগেইন, যে আমাদের একটা ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন যত তাড়াতাড়ি সম্ভব। হ্যাঁ, যেমন ইউনুস সাহেব একটা কথা বলেছেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, যে মানে সেনাবাহিনীর প্রধান যাহাই বলুক না কেন, আমি যখন বলবো তখনই নির্বাচন হবে। আমি বলতে উনি গভর্নমেন্টকে মিন করেছেন, আমি তো না, অ্যাজ এ বডি, যে গভর্নমেন্ট যখন সরকারের পক্ষ থেকে যখন বলা হবে, সরকার পক্ষ থেকে যখন বলা হবে। তো আমি আশা করি শনিবার থেকে যেই আলোচনা শুরু হবে, এইখানে একটা রেশনাল সিদ্ধান্ত রিফর্মসের ব্যাপারে আসবে। আর নির্বাচনী রিফর্মসগুলির ব্যাপারে তড়িৎ গতিতে বদিউল আলম সাহেবের কথা বলেছেন, হি ইজ এক্সপিরিয়েন্সড ইন দিস লাইন। ভেরি শর্টলি হি ক্যান গিভ এ আউটলাইন রিফর্মসের কথা, যে এইভাবে একটা ইলেকশন হলে ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে। সেই জিনিসগুলি হলে, আর এই যে প্রপোর্শনেট ভোট, এটার ব্যাপারে উনি বলেছেন, আই ডু নট সাপোর্ট দিস থিং। প্রপোর্শনেট ভোট এটা হতে পারে না। আপনি 80% ভোট একটা ছেলে পাবে ইলেকশনে, মনে করেন আমি পেলাম কাস্টিং ভোটে 70% ভোট, আরেকজন লাম একটা পার্টি 10% ভোট পেলে ওনাকে 10% সিট দিয়ে দিতে হবে। এটা আমাদের ডেমোক্রেসিতে এটা মানানসই হবে না। এটা আমি রাখলাম। আমি আমার মুদ্রার কথা, এই সরকারকে আমরা সমর্থন করি, এই সরকারকে ফেল করতে দেওয়া যাবে না। এই সরকারকে তার সামনের দিনগুলিকে কণ্টকাকীর্ণভাবে, কণ্টকহীন রাস্তা হেঁটে দেশটাকে একটা ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশনের দিকে অতি সত্ত্বর নিয়ে যেতে হবে এবং টোটাল রিফর্মসের একটা আউটলাইন মাস্ট বি সাইন্ড বাই অল দ্য পলিটিক্যাল পার্টি। সাহসী পদক্ষেপ নিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সর্দার স্বাগত হোসেন বকুল। গোলাম সরোয়ার মিলন, আলোচনা শেষ করতে চাই। এই সরকারের আজ 54তম দিন, 8 আগস্ট শপথ নিয়েছে, সে অনুযায়ী হয়তো আর আগামী সপ্তাহে তাদের 2 মাস পূর্ণ হবে, 8 সেপ্টেম্বর। আপনার কি 8 অক্টোবরে আপনার কি মনে হয় যে এই সময় যা তাদের যে পদক্ষেপ, সেগুলো কি আসলে আমরা সাহসী সিদ্ধান্ত কয়টা বা অনেক কিছু বিতর্ক আসতে পারতো না, এরকম সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল? অনেকগুলোতে কি তারা এখানে মনে হয় যে পুরোপুরি সঠিক পথেই আছে? আমার মনে হয় যে তাদের সদিচ্ছার কোনো ঘাটতি আমরা দেখি না, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, যে তড়িৎ কিংবা ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তাদের শৈথিল্য বলতে পারি, দুর্বলতা বলতে পারি, এর কথা আমি প্রথমার্ধেই বলি, সমন্বয়হীনতা। হ্যাঁ, তাদের কোনো রাজনৈতিক শক্তি তো নাই, সুতরাং এটা একটা বুঝতে হবে। সুতরাং আপনি যেটা বললেন যে আমরা আশাবাদী হতে চাই, এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সেই সংস্কারের ডায়ালগ শনিবার থেকে শুরু হবে। আমরা সেখানে একটা বেসিক লাইনে আমরা চলে আসব। দেখেন, 71-এ যেটা ফ্রিডম ফাইটার উনি আছেন, আমরা পরবর্তীতে এসেছি, 71-এর মুক্তিযুদ্ধের চেতনা এবং 2024-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, বৈষম্য বিরোধী একটি সমাজ, একটা গণতান্ত্রিক সমাজ, বৈষম্য বিরোধী সমাজ। 71-এ 24 পরিবারের বিরুদ্ধে আমাদের ছিল, পাকিস্তানের বিরুদ্ধে। এইবার 2024-এ 24,000 পরিবার তৈরি হয়েছে এই বিগত 15 বছরে। সুতরাং এই 24,000 পরিবারের বিরুদ্ধে আজকে আমাদেরকে অবস্থান নিতে হবে। এবং পাশাপাশি ডক্টর ইউনুস কিন্তু আজকে একটা ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্ট হিসাবে উনি যেটা দেখিয়েছেন যে সামাজিক ব্যবসা, এই সামাজিক ব্যবসাটা আমি মনে করি যে একটা ওয়েলফেয়ার স্টেটে নিতে পারে। যেমন ধরেন একজন থিওরি দেয়
মার্কস থিওরি দিয়েছিল, লেনিন এটাকে বাস্তবায়ন করছে, মাও সেতুং এটাকে বাস্তবায়ন করছে। উনি থিওরিও দিয়েছেন, বাস্তবায়ন করে দেখিয়েছেন। এটা কিন্তু আমাদের জন্য একটা গর্বের বিষয়, বিশ্বে আজকে নন্দিত এটার ব্যাপারে, এটা অস্বীকার করার উপায় নেই। আমাদেরকে সেই জিনিসটা যেতে হবে। সেটাও আমি সামাজিক ব্যবসা 3.0 সব ব্যবসায় ওটা আলোচনা করতে গেলে তো আবার অন্য একটা প্রসঙ্গ। আমি কনক্লুডিং রিমার্কসে এটা বলতে চাই, এই যেই এইটার শহীদ যারা হয়েছে এদের মূল্যায়ন করতে হবে, আহতদের পুনর্বাসন কার্যক্রমটা করতে হবে, এবং গণহত্যার বিচারটাকে এটা ত্বরান্বিত করতে হবে। এবং সংস্কার, এবং শেষ করতে চাই, এই গণহত্যার বিচার করতে গিয়ে প্রকৃত অপরাধীদেরকে আপনি এখানে তাদেরকে বিচারের নিশ্চয়তা বিধান করতে হবে। এখন মিথ্যা মামলা, গায়েবী মামলা, যেটা আগে ওই বিগত 15 বছরে যেটা হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন নিরেট ভদ্রলোক, তার নামে একটা কি ওই যে ময়লার গামলার কি মামলা দিয়ে এইগুলি আজকে। সুতরাং আজকে দেখেন, যেমন ধরেন আমি একটা উদাহরণ দেখাই, সালমান রহমানের হত্যা মামলা দিচ্ছে, আমি একটা জাস্ট আমার ভিউটা বলতেছি, উনার শেয়ার বাজারে মামলা দিতে হবে না, হত্যা এইসব এইভাবে আপনি আজকে দেখেন আমাদের পার্টির ফিরোজ রশিদ, আবু হোসেন বাবলা, শফিকুল সেন্টু কো চেয়ারম্যান। আমি এদের কথা কেন বলছি জানেন? আমরা তো ভাই আন্দোলনকে সমর্থন দিছি এবং আমরাই করছি, আবার আমাদের বিরুদ্ধে হত্যা মামলা আমাদের নেতাদের বিরুদ্ধে, এটা হয়। সুতরাং প্রকৃত ইয়েদেরকে মামলা করতে হবে। এবং আপনি দেখেন শেয়ার বাজারে সালমান রহমানের করতে পারেন, গণহত্যার জন্য ওবায়দুল কাদের, যেটা কি বলছিল যারা সরকারে ছিলেন বা সরকারের ঘনিষ্ঠ ছিলেন তারা দৃশ্যমান, এখন ওবায়দুল কাদেরকে আজকে বিচার আওতায় আনতে হবে। আওয়ামী লীগ সরকারের উপরের লেভেলে যারা ছিলেন তারা সকলেই মানুষ গণহত্যার জন্য দায়ী। আমার সবাই গণহত্যা করার জন্য শেখ হাসিনাকে উদ্বুদ্ধ করেছে। আমি তার সাথে একমত, শুধু এইটুকু করতে চাই, শেখ হাসিনা সহ যারা ক্ষমতায় ছিল, এমপি ছিল, 24-এর ইয়েতে ভুয়া এই আমিয়ার ডামি নির্বাচনে এমপি ছিল, কিংবা এই গণহত্যা হয়েছে, কিন্তু আজকে আমরা আগামী ইলেকশনটা কিন্তু ইনক্লুসিভ নির্বাচন চাই। তার মানে এই না আজকে আওয়ামী লীগের মতো একটা এখন গণধিকৃত হলো, তাদেরও তো একটা পার্সেন্টেজ, তাদের ভালো লোকরা আসুক, কোনো অসুবিধা। আমি কিন্তু ব্যক্তিগতভাবে চাই আওয়ামী লীগ থাকুক, তাদেরকে দায়ভার, তাদেরকে শাস্তি সেটাই হবে যে তাদের নিয়ে যেন আমরা কথা বলতে পারি। এখন যদি নিষিদ্ধ করে দেন তাহলে কিন্তু আর এটা হইল না। আমরা ভালো লোকরা আসুক, তারা অপরাধ স্বীকার করুক, তাদের অতীত, এবং প্রথমেই আমি বলে গেছি শুনতে চাই শফিকুল ইসলাম ভরসার কাছে। মিলন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, আলোচনা শেষ করব। শফিকুল ইসলাম ভরসা, শেষ দিকে চলে এসেছি, আমরা আলোচনা শেষ করতে চাই। আসলে প্রত্যাশার কথা শুনতে চাই যে সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে তাতে আসলে আগামীর বাংলাদেশ, ব্যবসায়ীরা যে বাংলাদেশ দেখতে চায়, আপনার চোখে কেমন বাংলাদেশ দেখতে চান? আমাদের প্রত্যাশা কিন্তু অপরিসীম। আর আমরা বিশেষ করে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, উনি যে ক্যালিভার লেভেলের ভদ্রলোক, এবং ওনার যে ইন্টারন্যাশনাল এক্সপোজ অ্যান্ড ম্যাক্রো ক্রেডিটে যে ওনার সফলতা, সব মিলে আসলেই আমাদের জন্য ভরসার জায়গা। আমরা চাই উনি একটি সুস্থ ব্যবস্থা তৈরি করে, মানে রিফর্মগুলো কার্যকরী করে, জাতীয় ঐক্য তৈরি করে, ওনারা আমাদের শ্রদ্ধেয় দুই রাজনীতিবিদ যেভাবে বলছেন যে সামনে একটা ক্রেডিবল ফ্রি ফেয়ার ইলেকশন। অবশ্যই আমরা বিগত মানে কয়েকটা নির্বাচনে আমরা ভোটই দিতে পারি নাই। আমি নিজেও সেন্টারে গিয়ে আমি দেখি আমার ভোটটা হয়ে গেছে। এই যে আমি 18-তে আর 24-এ তো আমি 24-এ বিভিন্ন সেন্টারে গিয়ে ঘুরে দেখেছি, বিকালের দিকে লাস্ট টাইমও কোনো ভোটার ছিল না। আমি নিজে বাসায় ফিরে চলে গেছি। শাহাদাত হোসেন বকুল এবং গোলাম সোহরাব মিলন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।